আমরা এখন অ্যামেনোরিয়া নিয়ে পড়াশোনা করি। অ্যামেনোরিয়া হলো অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন। তো এই যে আমাদের মেনস্ট্রুয়েশন, নরমাল মেনস্ট্রুয়েশন হওয়া, এটার অনসেট এবং কন্টিনিউশন, এটা কি কি ফ্যাক্টরের উপর ইনভলভ করে, কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এগুলো আমরা প্রথমে দেখে নিই। যে প্রথমেই হচ্ছে যে ফিমেল যে ক্রোমোজোমাম প্যাটার্ন, এটা হচ্ছে নর্মাল হতে হবে। ফিমেল ক্রোমোসোমাল প্যাটার্ন নর্মাল থাকতে হবে এবং হাইপোথ্যালামো পিটুইটারি যে ওভারিয়ান অ্যাক্সিসটা, এটা হচ্ছে কোঅর্ডিনেটেড থাকতে হবে। মানে হাইপোথ্যালামাস থেকে আমাদের গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা আসবে, পিটুইটারি থেকে আসবে হলো আমাদের ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন, এবং সেটা কি ওভারিতে কাজ করবে। এবং ওভারিতে কি হবে, দেখো ওভারিতে আমাদের যে ফলিকল গুলো আছে, এগুলো স্টিমুলেট হবে ফলিকল স্টিমুলেটিং হরমোন দিয়ে। ওভারিতে হরমোনগুলা আমাদের ফলিকল গুলো স্টিমুলেট হবে এবং ওখান থেকে ইস্ট্রোজেন প্রোডাকশন হবে। প্লাস ওভুলেশনের সময় আমাদের কি কাজ করে, লুটিনাইজিং হরমোনটা কাজ করে এবং সে আলটিমেটলি আমাদের প্রোজেস্টেরন রিলিজ করে। আমাদের কর্পাস লুটিয়াম যে তৈরি হয়, আমাদের যেই ওভুলেশনের পরে যে কর্পাস লুটিয়াম তৈরি হয়, সেখান থেকে প্রোজেস্টেরন সিক্রেশন হয়। তারপর অ্যানাটমিক্যাল প্রেজেন্স অ্যান্ড প্যাটেন্সি অফ দ্য আউটফ্লো ট্র্যাক। এই যে আউটফ্লো ট্র্যাকটা আছে মেনস্ট্রুয়েশনের জন্য, ভ্যাজাইনা ভ্যাজাইনা তারপর যে সার্ভিক্স দিয়ে যে বের হচ্ছে, এই যে ট্র্যাকটা, এটার যে প্যাটেন্সি এবং প্রেজেন্সটা থাকা, এটাও ইম্পর্টেন্ট। এবং রেসপন্সিভ এন্ডোমেট্রিয়াম লাগবে এবং থাইরয়েড গ্ল্যান্ড আর অ্যাড্রিনাল গ্ল্যান্ডেরও সাপোর্ট আছে এখানে। তার থাইরয়েডের সাথেও কিন্তু আমাদের এখানে সম্পর্ক আছে, যেগুলো আমরা পরবর্তীতে জানতে পারবো। যে আমাদের যে থাইরয়েড হরমোনের কম বেশি হলে যে গোনাডোট্রপিক রিলিজিং হরমোন, যেটা সেটা ভালো মতো কাজ করতে পারে না। আচ্ছা, তো আমরা দেখো টাইপস অফ অ্যামেনোরিয়া কি কি, এটা নিয়ে আলোচনা করি। অ্যামেনোরিয়া হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল। তাহলে ফিজিওলজিক্যাল অ্যামেনোরিয়ার মধ্যে দুই রকমের আছে, একটা হচ্ছে প্রাইমারি আর একটা সেকেন্ডারি। প্রাইমারিটা হচ্ছে বিফোর পিবার্টি, সেকেন্ডারিটা কি ডিউরিং প্রেগনেন্সি, ল্যাকটেশন, মেনোপজ। তাহলে হচ্ছে আমাদের অ্যামেনোরিয়া যেটা, সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল এবং প্যাথোলজিক্যাল, এই দুই রকমের। ফিজিওলজিক্যাল অ্যামেনোরিয়া যেটা, সেটা হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারিটা হলো পিবার্টির আগে, আর সেকেন্ডারিটা হচ্ছে প্রেগন্যান্সি, ল্যাকটেশন আর মেনোপজের পরে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে টাইপস অফ অ্যামেনোরিয়া। একটা হচ্ছে পিউবার্টির আগে, ফিজিওলজিক্যাল, তারপরে আসে প্রেগন্যান্সি, ল্যাকটেশন, ফলোইং মেনোপজ। আর প্যাথোলজিক্যালের মধ্যে আছে দুই রকম, একটা হচ্ছে কনসিল্ড আর একটা হচ্ছে রিয়েল। কনসিল্ডটা কি, এটা হচ্ছে ক্রিপ্টোমেনোরিয়া, মানে এটা হচ্ছে কনজেনিটাল হতে পারে বা অ্যাকুয়ার্ডও হতে পারে। হ্যাঁ, আর যেটা রিয়েল, এটা হচ্ছে হতে পারে প্রাইমারি আর হতে পারে সেকেন্ডারি। তাহলে আমরা দেখলাম অ্যামোনেরিয়া যেটা, সেটা হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল এবং একটা হচ্ছে প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যালের মধ্যে আছে প্রাইমারি, সেকেন্ডারি। প্রাইমারির মধ্যে আছে বিফোর পিবার্টি, সেকেন্ডারির মধ্যে আছে প্রেগনেন্সি, ল্যাকটেশন এন্ড আফটার অ্যামোনেরিয়া। আর আমাদের যেটা হচ্ছে প্যাথোলজিক্যাল, এটার মধ্যে হচ্ছে এটা দুই রকমের আছে, একটা হচ্ছে কনসিল্ড আর একটা হচ্ছে রিয়েল। কনসিল্ডটা হচ্ছে গিয়ে কনজেনিটাল আর অ্যাকুয়ার্ড, আর রিয়েলটা হচ্ছে গিয়ে প্রাইমারি আর সেকেন্ডারি, দুই রকমের। তো এই যে ফিজিওলজিক্যাল কজ অফ দ্য অ্যামেনোরিয়া, আমরা ওগুলোই বলবো যেগুলো আমরা পড়েছি এইমাত্র, যে এই কয়েকটা পয়েন্ট। আচ্ছা, তারপর প্রাইমারি অ্যামেনোরিয়াতে আসি। এখান থেকে আমরা একদম দত্ত থেকে, লেটেস্ট এডিশন থেকে পড়ে নেব যে কি বলেছে। A young girl who has not yet menstruated by her 15 years of age. আচ্ছা, তাহলে 15 বছরের মধ্যে তার হচ্ছে মেনস্ট্রুয়েশন হয়নি। এখন দেখো, এমন কোনো ইয়ং গার্ল যার হচ্ছে 15 বছরের মধ্যে তার মেনস্ট্রুয়েশন হয়নি, বাট তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট 13 ইয়ার্স এর মধ্যে তার হচ্ছে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিকটা অ্যাবসেন্ট থাকবে। দেখো, প্রাইমারি অ্যামেনোরিয়া ইজ দ্য অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন বাই 15 ইয়ার্স অফ এজ। 15 বছরের মধ্যে যদি হয়, তাহলে অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন by the 15 years of age in presence of normal secondary sexual characteristic. 15 বছরের মধ্যে তার মেনস্ট্রুয়েশনটা অ্যাবসেন্ট থাকবে এবং নর্মাল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিকটা নর্মাল থাকবে, অথবা 13 বছর বয়সের মধ্যে তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক এবং মেনস্ট্রুয়েশন দুটাই হচ্ছে অ্যাবসেন্ট থাকবে।
তাহলে আমরা কি পড়লাম? আমরা প্রাইমারি অ্যামেনোরিয়া বলতে পড়লাম যে 15 বছরের যেই বাচ্চাটা আহ সে 15 বছর যে কিশোরী সে হচ্ছে তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক আছে ঠিকই, বাট তার হচ্ছে মেনস্ট্রুয়েশন হয়নি, তখন আমরা সেটাকে প্রাইমারি অ্যামেনোরিয়া বলবো। আর যদি 13 বছরের বাচ্চা হয়, তার যদি তার মেনস্ট্রুয়েশন তো হয়নি, তার যদি সেকেন্ডারি সেক্সুয়াল ক্রাইটেরিয়াও যদি না থাকে, তাহলে তাহলে তাকে আমরা প্রাইমারি অ্যামেনোরিয়া বলবো। তাহলে প্রাইমারি অ্যামেনোরিয়া is the absence of menstruation by 15 years of age in presence of normal secondary sexual characteristic or by 13 years of age if secondary sexual characteristic have not developed. তাহলে প্রাইমারি অ্যামোনিয়া কি? মেনলি absence of menstruation by the age of 15 years of age in presence of normal secondary sexual characteristic or by 13 years of age if secondary sexual characteristic have not developed. আচ্ছা, এবার আমরা প্রাইমারি অ্যামেনোরিয়ার কি কি কজেস আছে সেগুলো নিয়ে আলোচনা করি। তো কজেস এর মধ্যে আমরা প্রথমেই দেখব যে ডেভেলপমেন্টাল কিছু অ্যাবনরমালিটি আছে, তারপর ক্রোমোজোমাল, এরপর সিস্টেমিক, এরপর ডিসঅর্ডার অফ দ্য হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস, আর একটা আছে আনরেসপন্সিভ এন্ডোমেট্রিয়াম। তাহলে দেখো আমরা ডেভেলপমেন্টাল থেকে শুরু করি। হতে পারে যে জেনিটাল ট্র্যাক্টে কোনো অ্যাবনরমালিটি আছে যার কারণে তার প্রাইমারি অ্যামেনোরিয়া ডেভেলপ করেছে। জেনিটাল ট্র্যাকে অ্যাবনরমালিটি বলতে বোঝাচ্ছে ইমপারফোরেট হাইমেন, ট্রান্সভার্স ভাজাইনাল সেপ্টাম, কমপ্লিট অ্যাবসেন্স অফ দ্য ভ্যাজাইনা। তার একটা সেপ্টাম আছে প্লাস ভ্যাজাইনাটা অ্যাবসেন্ট আছে, ভ্যাজাইনা অ্যাবস্টেসিয়া আছে। ইউটেরাসটাই জেনেসিস হয় না, মুলারিয়ান অ্যাজেনেসিস। হাইমেনটা পারফোরেশন হয়নি, হাইমেনের ওই জায়গায় ট্রান্সভার্স ভ্যাজাইনাল সেপ্টাম আছে, ভ্যাজাইনাটা সেপ্টাম আছে, এই কারণে দেখা যায় মেনস্ট্রুয়েশনের ব্লাড গুলো বের হতে পারছে না। ভ্যাজাইনাই নাই অথবা ভ্যাজাইনাটা তৈরি হয়নি, আপার থার্ড অফ দ্য ভ্যাজাইনা অ্যাট্রেসিয়া আছে, তৈরি হয়নি। মুলারিয়ান অ্যাজুলেসিস হচ্ছে কি ইউটেরাসটাই তৈরি হয়নি পুরোপুরি। এবার আমরা ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি নিয়ে আলোচনা করি, যেখানে টার্নার সিনড্রোম হচ্ছে 45X0। এখানে যেটা হয় যে একটা এক্স ক্রোমোজোম এখানে অনুপস্থিত আছে ফিমেলের, ঠিক আছে, তাহলে সেটা হবে টার্নার সিনড্রোম। আর পিওর গোনাডাল ডিসজেনেসিস, এখানে হচ্ছে গোনাড ডেভেলপ প্রপারলি ডেভেলপ হয় না, যদিও ক্রোমোজোমটা তার নর্মাল, দেখো ক্রোমোজোম তার 46XX অথবা 46XY, বাট তার যে গোনাড গুলা আছে এই গোনাড গুলা ডেভেলপ হয়নি, এটাকে আমরা বলবো যে পিওর গোনাডাল ডিসজেনেসিস। আর অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম, এটা হচ্ছে টেস্টিকুলার ফেমিনাইজিং সিনড্রোম। এখানে পার্সন হচ্ছে জেনেটিক্যালি মেল মানে XY, বাট রেসপন্ড সে হচ্ছে মেল হরমোনে রেসপন্স করে না, সেটা হচ্ছে টেস্টিকুলার ফেমিনাইজিং সিনড্রোম। দেখো জেনেটিক্যালি তার 46XY, বাট মেল হরমোনে সে রেসপন্ড করে না, মানে অ্যান্ড্রোজেন তার হচ্ছে ইনসেনসিটিভ শরীরে। হ্যাঁ, এটাকে বলা থাকে অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম আর টেস্টিকুলার ফেমিনাইজিং সিনড্রোম। তাহলে আমরা ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার কিছু পড়লাম, ক্রোমোজোমাল কিছু অ্যাবনরমালিটি পড়লাম। এবার আমরা কিছু সিস্টেমিক ডিজিজে যাই, যেমন কনজেনিটাল অ্যাড্রেনোজেনিটাল সিনড্রোম। এখানে হচ্ছে মেল হরমোন যেগুলো আছে সেগুলো ওভার প্রোডাকশন হতে পারে, অথবা জুভেনাইল ডায়াবেটিস হতে পারে। জুভেনাইল ডায়াবেটিস মেলাটাস হলে পিউবার্টি দিলে হয়, বা ক্রেটিনিজম হতে পারে। এই যে ক্রেটিনিজম হলে কি হয় দেখো, গ্রোথ, ডেভেলপমেন্ট বা মেনস্ট্রুয়েশন এফেক্টেড হয়। তারপর দেখো টিউবারকুলোসিস হলে আমাদের জানি জেনিটাল টিবি, এটা এন্ডোমেট্রিয়াল ড্যামেজ করে এবং দেখা যাচ্ছে মেনস্ট্রুয়েশন এটা হচ্ছে অ্যাবসেন্ট করে দিতে পারে। তাহলে দেখো এই যে কনজেনিটাল অ্যাড্রেনোজেনিটাল সিনড্রোম, তারপর জুভেনাইল ডায়াবেটিস, ক্রেটিনিজম, টিবি, এগুলো হচ্ছে সিস্টেমিক ডিজিজ আমরা পড়বো প্রাইমারি অ্যামেনোরিয়ার জন্য। আর হাইপোথ্যালামো পিটিউটারি ওভারিয়ান অ্যাক্সিস থেকে আমরা পড়বো যে হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম, হাইপারগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম। এটা কি? হাইপোগোনাডোট্রপিক বলতে বোঝানো হয়েছে এখানে গোনাডোট্রপিন রিলিজিং যে হরমোনটা এটা হচ্ছে কম পরিমাণ প্রোডাকশন হয়, তার কারণে দেখা যায় যে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোনের পরিমাণ কম থাকে। তার কারণে দেখো যে যেহেতু ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোনের পরিমাণ কম, তো ওভারির কোনো স্টিমুলেশন নাই, ওভারি স্টিমুলেশন না হলে যে হাইপোগোনাডিজম হয়, কোনো পিরিয়ডও হয় না। আর হাইপারগোনাডিজম যদি হয় দেখা যায় ফলিকল স্টিমুলেটিং হরমোন লুটিনাইজিং হরমোনের পরিমাণ বেশি এবং দেখা যায় যে
বেশি হওয়া সত্ত্বেও ওভারি গুলো আনরেসপন্সিভনেস আছে বা ওভারিতে কোনো ড্যামেজ আছে, হাইপোগোনাডিজমের যেটা, যে ওভারিতে হচ্ছে ড্যামেজ আছে, তার কারণে কোনো পিরিয়ড হচ্ছে না, তার কারণে মেনস্ট্রুয়েশন হচ্ছে না এবং কোনো হচ্ছে ইস্ট্রোজেনও নাই, তাহলে সেটাকে বলা থাকে হাইপারগোনাডোট্রপিক হাইপোগোনালিজম। তার দুই ক্ষেত্রেই আমাদের হাইপোগোনালিজম মানে ওভারি কোনো কাজ করতে পারতেছে না। একটা ক্ষেত্রে হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোনের পরিমাণটা কম, যেটা হচ্ছে হাইপোগোনাডোট্রপিন, আর একটা হচ্ছে বেশি, যেটা হচ্ছে হাইপারগোনাডোট্রপিন। আর একটা হচ্ছে আনরেসপন্সিভ এন্ডোমেট্রিয়াম। এখানে কি হয়, কনজেনিটাল ইউটেরাইন সিনাইকি। ইউটেরাইন সিনাকি মানে জন্ম থেকে তো ইউটেরাইন সিনাকি নিয়ে ডেভেলপ করেছে, তখন ইউটেরাইন সিনাকি হলে কি হয় যে সেই এন্ডোমেট্রিয়ামটা রেসপন্স করবে না আর। তাহলে আমরা কি কি পড়লাম, যে ডেভেলপমেন্টের অ্যাবনর্মালিটি পড়লাম, কিছু ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি পড়লাম, তারপর ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, তারপর এখান থেকে ডেভেলপমেন্টাল অ্যাবনর্মালিটি, পুরা হাইপোথ্যালামো পিটিউটারি ওভারিয়ান অ্যাক্সিসের কথা পড়লাম এবং সিস্টেমিক ডিজিজ কিছু নাম পড়লাম, এবং আলটিমেটলি আমরা পড়লাম আনরেসপন্সিভ এন্ডোমেট্রিয়াম। তো এগুলা হচ্ছে প্রাইমারি অ্যামোনিরিয়ার কজ। তো প্রাইমারি অ্যামোনিরিয়া যেটা আমরা পড়ে এসেছি, যে 15 বছরের যদি একজন 15 বছরের মধ্যে যদি কারো মেনস্ট্রুয়েশন না হয়, তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক থাকতে পারে, বা তার মেনস্ট্রুয়েশন হয় না এই 15 বছরের মধ্যে, তাহলে সেটা প্রাইমারি অ্যামোনিরিয়া। আর যদি 13 বছরের মধ্যে তার হচ্ছে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করেছে, বাট তার মেনস্ট্রুয়েশন ডেভেলপ করে নাই 13 বছরের মধ্যে, বাট তার মেনস্ট্রুয়েশন অ্যাবসেন্ট, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে প্রাইমারি অ্যামেনোরিয়া। তাহলে আছে 15 আর 13 দুটো এইজের কথা আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা ম্যানেজমেন্টে চলে আসি, যে কি কি ম্যানেজমেন্ট আমরা কোথায় করতে হবে প্রাইমারি অ্যামেনোরিয়াতে। তো ডায়াগনোসিস ম্যানেজমেন্টের মধ্যে সবার আগে আমরা ফার্স্টে কি করবো, ডায়াগনোসিস করব। দেন আছে আমাদের কিছু ক্লিনিক্যাল ফিচার, আর এই যে ইনভেস্টিগেশনটা, এখান থেকে আমরা ইনভেস্টিগেশনটা পড়ে নেব, খুব ক্লিয়ার কাট সুন্দরভাবে লেখা আছে আমাদের দত্ততে। আচ্ছা, তাহলে আমরা ডায়াগনোসিসে চলে আসি। এখানে ফার্স্টে হিস্ট্রি নিব। হিস্ট্রির মধ্যে এজটা আমরা দেখব, যে পেশেন্টের এজ কত এবং তার যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করেছে কিনা, এগুলো আমরা হিস্ট্রি নেব। ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা প্রাইমারি অ্যামোনিয়া, কারণ এটা জেনেটিক হতে পারে। মেডিকেল ডিজিজ আছে মানে সিস্টেমিক ডিজিজ আছে নাকি, টিবি অথবা ডায়াবেটিস যেটা আমরা বললাম, ক্রিটিনিজম, তাই না, সিস্টেমিক ডিজিজ আছে নাকি। তারপর হচ্ছে ওয়েট লস অথবা ওয়েট গেইন, দেখো কোনো শর্ট পিরিয়ডে তো সে ওয়েট লস অথবা ওয়েট গেইন করেছে কিনা। তো এটা হতে পারে ম্যালিগনেন্সির কজ, বা কোনো ডিজিজের জন্য হতে পারে শর্ট টাইমে তার ওয়েট লস বা ওয়েট গেইনের ব্যাপারটা। তারপর ক্লিনিক্যাল ফিচারে আমরা চলে আসি। এখানে আমরা দেখব যে সিমটম, ক্লিনিক্যাল ফিচারের মধ্যে কি সিমটম দেখব, যে এখানে লিখেছে যে নো মেনস্ট্রুয়েশন বাই 15 ইয়ার্স। আমরা এখানে 15 ইয়ার্স পড়বো, কারণ আমাদের ডটে ডেফিনেশনটা হচ্ছে 15 ইয়ার্স এর লেখা। তো আমাদের 15 ইয়ার্স এর মধ্যে কোনো মেনস্ট্রুয়েশন হয়নি, অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন বাই দ্য এজ অফ 15 ইয়ার্স ইন প্রেজেন্স অফ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক। আচ্ছা, এবার আমরা স্ট্যাচারে আসি। স্ট্যাচারটা থাকবে শর্ট স্ট্যাচার জেনারেলি। আমরা জানি যে টার্নার সিনড্রোমের পেশেন্ট যেটা, ওনাদের হচ্ছে শর্ট স্ট্যাচার থাকে আর হচ্ছে ওয়েবিং ইন দ্য নেক থাকে। দেখো, এই যে টার্নার সিনড্রোম, যে যাদের টার্নার সিনড্রোম, তাদের ক্ষেত্রে কি হয়, তাদের তো ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি থাকে, আমরা জানি যে X0 তৈরি হয়, তাই না, 45X0 মানে একটা এক্স ক্রোমোসোম ওদের অ্যাবসেন্ট। নর্মালি কি হয় 46X6, তাই না ফিমেলদের, আর ওদের হচ্ছে 45X0। তো ওদের হচ্ছে একটা ক্রোমোসোম হচ্ছে এখানে অ্যাবসেন্ট থাকে। তো ক্রোমোসোমাল যেহেতু অ্যাবনর্মালিটি আছে, তার হচ্ছে লিম্ফ্যাটিক ড্রেনেজটা পোরলি ডেভেলপ হয়, তার কারণে কি হয় সিস্টিক হাইগ্রোমা ডেভেলপ করে, তখন সিস্টটা রাপচার হয়ে স্কিন গুলা ফোল্ড হয়ে যায়, স্কিন ফোল্ড হয়ে নেকের দিকে ওয়েবিং প্যাটার্ন তৈরি হয়। তারপর আবার দেখা যায় যে ক্রোমোসোমাল যে অ্যাবনর্মালিটি গুলা আছে, সেটার কারণে যে 45X0 যে ডেভেলপ করেছে, তার কারণে তার বোন গ্রোথও কমে যায় এবং সে শর্ট স্ট্যাচারের হয়ে যায়। তো টার্নার সিনড্রোম হলে দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে, একটা হচ্ছে তাদের হতে পারে তাদের হচ্ছে টার্নার সিনড্রোম আছে, এবং টার্নার সিনড্রোম হলে স্ট্যাচারের সমস্যা হয় প্লাস ওয়েবিং ইন দ্য নেক হয়। তারপরে দেখো ওয়েট আছে, আন্ডারওয়েট আর ওভারওয়েট, যেটা কিনা মেনস্ট্রুয়েশনকে এফেক্ট করে।
আম, তারপর পার্সোনালিটি আছে, ডেভেলপমেন্টাল ডিলে আছে নাকি সেটা দেখার জন্য আমরা দেখবো যে পার্সোনালিটি কিরকম তার। সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক সাইনটা দেখতে হবে, ইস্ট্রোজেন আসলে ওয়ার্ক করতেছে কিনা, বা মেন্টাল রিটার্ডেশনটা দেখতে হবে, যে ক্রোমোজোম অ্যাবনর্মালিটি থাকলে মেন্টাল রিটার্ডেশনটা দেখা যায়। জেনেটিক এক্সামিনেশন করে যেতে হবে যে এই যে ডেভেলপমেন্টাল অ্যাবনর্মালিটি আছে নাকি, তারপর হচ্ছে এনি অ্যাবনর্মাল লাম্প অর টেজারেস আছে নাকি, ব্লাড ক্লট আছে নাকি বিহাইন্ড দ্য ব্লকেজ। তো এই তো আমরা হচ্ছে কোনো প্যাথোলজি আছে কিনা ভ্যাজাইনা, সার্ভিক্স এবং ইউটেরাস সেগুলো আসলে ঠিক মতন দেখবো। কোনো সিস্টেমিক ডিজিজ আছে নাকি দেখলাম, সাইন সিমটম গুলো দেখলাম। টার্নার সিন্ড্রোমেরটা হচ্ছে শর্ট স্টার ওয়েবিং নেট আছে নাকি দেখলাম। তারপরে এত এত কোয়েরির মধ্যে জিজ্ঞেস করলাম সিস্টেমিক ডিজিজের কথাগুলা। এই যে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার গুলাও আমরা হচ্ছে কি করব, এক্সামিনেশন করে দেখতে হবে যে কোনো অ্যাবনরমালিটি আছে নাকি। প্লাস আমরা যেটা বললাম আমাদের ওয়েট কিরকম আছে, আবার মেন্টাল রিটার্ডেশন, মেন্টাল মানসিক অবস্থা কিরকম, পেশেন্টের পার্সোনালিটি কিরকম, এগুলা দেখে আমরা কিন্তু আমাদের তার আসলে মানসিক বিকাশটাও কিরকম হচ্ছে সেটাও দেখতে পারি। ঠিক আছে, পার্সোনালিটি, মেন্টাল রিটার্ডেশন, তারপর শারীরিক ভাবে ওয়েট কিরকম, এরপর তো জেনিটালিয়া ওগুলা আছে, ডেভেলপমেন্টের কোনো সমস্যা আছে নাকি। তারপর আমরা ইনভেস্টিগেশনে চলে যাই। ইনভেস্টিগেশন অফ দ্য প্রাইমারি অ্যামিনোরিয়ার ক্ষেত্রে আমরা প্রথমেই দেখবো যে প্রথমে যখন দেখলাম যে হ্যাঁ তার প্রাইমারি অ্যামিনোরিয়া আছে, আহ, এটা ইনভেস্টিগেশন আমাদের করতে হবে, আমাদের ডায়াগনোসিস হয়ে গেছে আসলে, মানে প্রপার ইনভেস্টিগেশন করতে হবে ডায়াগনোসিসের জন্য। তো আমাদের ফার্স্টে কি করব, আমরা প্রেগনেন্সি আছে নাকি এটা আসলে ফার্স্টে এক্সক্লুড করে নিব। যদি ম্যারিড হয় আগে দেখে নেব প্রেগনেন্সি আছে নাকি, তো প্রেগনেন্সি নাই আমরা ধরে নিলাম। এবার আমাদের দুটা ধাপ, মানে দুটা হচ্ছে পার্টে ভাগ হয়ে যাবে আমাদের ইনভেস্টিগেশনটা। একটা হচ্ছে নর্মাল, ওর সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক হচ্ছে নর্মাল, বাট তার হচ্ছে অ্যামেনোরিয়া, মানে তার মিনস্ট্রুয়েশন নাই, তার মিনস্ট্রুয়েশন অ্যাবসেন্ট, বাট সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিকটা নর্মাল আছে। এই অবস্থায় আমরা কি করব, এই যে নর্মাল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক বাট তার হচ্ছে মিনস্ট্রুয়েশন অ্যাবসেন্ট, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমরা দেখব যে পেলভিক আলট্রাসোনোগ্রাফি অথবা এমআরআই ল্যাপারোস্কোপি করতে হবে। পেলভিক আলট্রাসোনোগ্রাফি মানে আলট্রাসোনোগ্রাম অথবা এমআরআই করে দেখব যে তার ইউটেরাস প্রেজেন্ট নাকি অ্যাবসেন্ট। ওর যে মিনস্ট্রুয়েশন হচ্ছে না বা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করছে, ওর মিনস্ট্রুয়েশন হওয়ার জন্য কি ইউটেরাস আছে, যদি ইউটেরাস থাকে তাহলে তো গুড না, ইউটেরাস প্রেজেন্ট। তারপর ইউটেরাস যদি অ্যাবসেন্ট থাকে তাহলে তার ক্যারোটাইড টেস্ট করতে হবে যে জেনেটিক্যালি সে কি মেল নাকি ফিমেল, যে ইউটেরাস তার কেন ডেভেলপ করলো না। ইউটেরাস যদি অ্যাবসেন্ট থাকে তাহলে আমি টেস্ট করব যে সে জেনেটিক্যালি মেল না ফিমেল। তাহলে দেখো যে 46XX আর এখানে 46XY, ঠিক আছে। ক্যারিয়ার টেস্ট করে দেখলাম যদি সে 46XX ক্যারিয়ার টাইপের হয় তাহলে আমি বুঝবো যে ও জাস্ট খালি ইউটেরাসে ডেভেলপ হয়নি, মুনালিয়ান জেনেসিস। আর যদি সে 46XY হয় তাহলে তার অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম আছে, মানে তার হচ্ছে যেটা হয় জেনেটিক্যালি সে মেল বাট বডি ইজ রেজিস্ট্যান্ট টু টেস্টোস্টেরন, মানে সে আসলে জেনেটিক্যালি মেল, অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোমে। তাহলে কি হলো, আমরা একটু প্রথম থেকে দেখি যে ধরো কারো প্রাইমারি অ্যামিনোরিয়া ডেভেলপ করেছে, এখন হচ্ছে আমি দেখব যে তার প্রেগন্যান্সি আমি এক্সক্লুড করলাম, এখন আমি দেখবো যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক প্রেজেন্ট নাকি অ্যাবসেন্ট। যদি প্রেজেন্ট থাকে ওয়েল এন্ড গুড, আমি চলে যাচ্ছি হচ্ছে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক আছে বাট মেনস্ট্রুয়েশন হয়নি, তাহলে দেখবো আমাদের ইউটেরাসটা ডেভেলপ হয়েছে কিনা। যদি ইউটেরাসটা প্রেজেন্ট থাকে তা তো ভালোই, যদি অ্যাবসেন্ট থাকে তাহলে আমি ক্যারিওটাইপ করবো যে জেনেটিক্যালি ফিমেল না মেল দেখার জন্য। যদি জেনেটিক্যালি সে ফিমেল হয় তাহলে কি হবে, সে ক্যারিওটাইপ হবে এক্সএস, তার মানে তার মুয়ারিয়ান জেনেসিস হয়েছে, মানে তার ইউটেরাস শুধু ডেভেলপ হয়নি। আর যদি সে জেনেটিক্যালি মেল হয় মানে XY হয় তাহলে কি, এটা হচ্ছে অ্যান্ড্রোজেন সেন্সিটিভিটি সিনড্রোম, মানে সে আসলে মেল বাট তার শরীরে টেস্টোস্টেরনটা ভালো মতো কাজ করছে না। আচ্ছা এবার আমরা চলে যাই যদি ইউটেরাস প্রেজেন্ট থাকে, ইউটেরাস প্রেজেন্ট আছে কিন্তু মানে মানে একটা পেশেন্টের ইউটেরাস আছে বা তার মেনস্ট্রুয়েশন হচ্ছে না, তার কি কি কারণ হতে পারে, হতে পারে তার আউটফ্লো ট্র্যাকের কোনো সমস্যা আছে, অথবা হতে পারে ইউটেরাসের অ্যানাটমি নর্মাল আছে বাট তার হচ্ছে কোনো দেখা যাচ্ছে যে তার আসলে হরমোনাল কোনো সমস্যা আছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো আমরা ঠান্ডা মাথায় দেখি আমরা আসলে কোন হরমোন গুলোর দিকে খেয়াল রাখবো, কোন হরমোন গুলোর ইনভেস্টিগেশন করব। আমরা ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, প্রোল্যাকটিন, এগুলো এস্টিমেশন করতে হবে।
ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, প্রোল্যাকটিন, এগুলো এস্টিমেশন করব। এখন দেখো ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন লো, তো তাহলে আমরা কি বুঝবো যে এটা হচ্ছে হাইপোথ্যালামিক, হাইপোথ্যালামিক সাপ্রেশন হয়ে আছে। তারপরে যদি আমি দেখি যে এখানে লুটিনাইজিং হরমোনটা বেশি, তাহলে আমরা দেখবো এটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। মানে লুটিনাইজিং হরমোন এবং ফলিকোস্টিমুলেটিং হরমোনের মধ্যে যদি রেশিওটা যদি আমি দেখি, তাহলে দেখবো লুটিনাইজিং হরমোনের পরিমাণটা বেশি, তাহলে আমরা দেখবো পিসিওএস ডেভেলপ করেছে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তারপর আমি যদি দেখি যে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন দুটোই যদি বেশি হয়, তাহলে হতে পারে যে তার ওভারিয়ান ফেলার আছে, মানে ওভারিজই রেসপন্ড করছে না, বা গোনাডাল ডিসজেনেসিস আছে। মানে হরমোন ঠিক আছে, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন দুটোই ঠিক আছে, বাট তাও যদি হচ্ছে না, রেসপন্স করছে না, তাহলে বুঝছো ওভারিতে রেসপন্স করছে না, তাই না? আচ্ছা, তাহলে কি বুঝলাম যে ফলিকল স্টিমুলেটিং হরমোন, আমরা জানি যে গোনাডোট্রপিন রিলিজেন হরমোন যেটা হাইপোথ্যালামাস থেকে আসে, তারপর ওটা অ্যান্টিরিপিউটারি থেকে রিলিজ হয় হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন। এখন এই যে তোমার যদি ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন পরিমাণ কম থাকে, তাহলে আমরা কি বুঝবো যে হাইপোথ্যালামাসে কোনো সমস্যা আছে, তাই না? ফিজিওলজিক্যালি কোনো ডিলে হচ্ছে। তারপরে দেখবো, আমরা তো দেখলাম যে এখন যদি ফলিকল স্টিমুলেটিং হরমোনের পরিমাণ, দেখো লুটিনাইজিং হরমোনের পরিমাণ এলিভেটেড থাকে, তাহলে আমরা কি বুঝবো এটা পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। আর দুটোই যদি দেখো ফলিকল স্টিমুলেটিং হরমোন, রিলিজিং হরমোন দুটোই যদি বেশি থাকে, তাহলে আমরা বুঝবো যে ওভারিয়ান ফেলার আছে বা গোনাডাল ডিসজেনেসিস আছে। তারপর যেটা বললাম, আমাদের ফলিকল স্টিমুলেটিং হরমোন, রিলিজিং হরমোনের ইনভেস্টিগেশন শেষ। যে এলিভেটেড হলে কি দেখবো বুঝবো, নর্মাল হলে কি বুঝবো, কমলে কি বুঝবো, ঠিক আছে? আচ্ছা, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা যদি অ্যাবনর্মাল থাকে, দেখো হাইপো এবং হাইপারথাইরয়েডিজম দুটাই যদি থাকে, তাহলে এটা গোনাডোট্রপিন হরমোন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন সেটাকে সাপ্রেস করে। তাহলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা হচ্ছে কোনোভাবেই অ্যাবনর্মাল থাকা যাবে না, ঠিক আছে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা অ্যাবনর্মাল হলে বুঝবো যে কোনো সমস্যা আছে এখানে হরমোনাল। এবার দেখি প্রোল্যাকটিন। প্রোল্যাকটিনকে আমরা জানি প্রোল্যাকটিনের সাথে আমাদের যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, এটার সম্পর্ক একদমই ব্যস্তানুপাতিক। প্রোল্যাকটিন যেটা হাইপার প্রোল্যাক্টেমিয়া হলে কি হয়, হাইপার প্রোডাক্টিমিয়া যেটা কি করে, আমাদের হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটাকে সাপ্রেস করে রাখে। তো তখন দেখা যায় যে ওখান থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোন মানে রিয়েলাইজিং হরমোনটা ঠিক মতো রিলিজ হবে না। আমাদের গোনাডোট্রপিন রিলিজিং হরমোন যদি কম পরিমাণে হাইপোথ্যালামাস থেকে রিলিজ হয়। তো পিটুইটারি অ্যাডিনোমা যদি থাকে, তাহলে আমাদের দেখা যায় যে হাইপার প্রোডাক্টিমিয়া ডেভেলপ করতে পারে। তো আমি এমআরআই বা সিটি স্ক্যান করে দেখতে পারি যে আসলে আমার মানে পিটুইটারি অ্যাডিনোমা ডেভেলপ করেছে কিনা। এবার আমরা তো বুঝতে পারলাম আমরা মোটামুটি এই যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক প্রেজেন্ট থাকলে আমি কি কি করবো ওটা পড়লাম। আমি যদি প্রথম থেকে আরেকবার একটু বলি, দেখো আমি ফার্স্টে হচ্ছে দেখবো ইনভেস্টিগেশন অফ দ্য প্রাইমারি অ্যামেনোরিয়া, মানে অ্যামেনোরিয়া ডেভেলপ করেছে এবং আমরা প্রথমে কি করব, যদি অ্যামেনোরিয়া, তাহলে আমরা প্রেগনেন্সিটাকে এক্সক্লুড করে নেব। তো এখন প্রেগনেন্সি এক্সক্লুড করার পর আমরা যদি দেখি যে পেশেন্টের নর্মাল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক আছে, তাহলে আমরা দেখবো দেখো নর্মাল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক ডেভেলপ করেছে, মানে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিকটা নর্মাল আছে, বাট তার পিরিয়ড হয়নি, তার মিনস্ট্রুয়েশন হয়নি। তাহলে আমরা মানে দেখবো যে আসলে তার ইউটেরাসটা ডেভেলপ হয়েছে কিনা। তার যদি ইউটেরাসটা ডেভেলপ হয়ে থাকে, তাহলে একরকম, আর না হলে একরকম। ইউটেরাস যদি অ্যাবসেন্ট থাকে, আমরা ক্যারিওটাইপটা দেখে নিব। ক্যারিওটাইপের মধ্যে আমরা দেখবো সে কি মেল না ফিমেল। সে যদি জেনেটিক্যালি মেল হয়, তাহলে আমরা বলবো এটাকে বলবো অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম। আর যদি জেনেটিক্যালি ফিমেল হয়, তাহলে আমরা এটাকে বুঝবো মিলরিয়ান অ্যাজেনেসিস। এটা গেল। আর তারপর যদি দেখি তার ইউটেরাস যদি প্রেজেন্ট থাকে, তাহলে আমরা সেটা কি করব, সেটা আমরা মানে আমরা একেবারে চলে যাব হচ্ছে তার আসলে কিসের সমস্যা সেটা দেখার জন্য, যে তার ইউটেরাসের অ্যানাটমি নরমাল আছে। তাহলে হইতে পারে দেখা যাচ্ছে ইউটেরাসের আউটফ্লো ট্র্যাকে কোনো সমস্যা আছে নাকি, অবস্ট্রাকশন আছে নাকি, অ্যানোমালি আছে নাকি। না থাকলে বুঝবো যে ইউটেরাসের অ্যানাটমি নরমাল আছে, ইউটেরাস প্রেজেন্ট আছে এবং অ্যানাটমি নরমাল আছে, তাহলে অবশ্যই হরমোনাল কোনো সমস্যা। তাহলে সেক্ষেত্রে আমরা ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন, প্রোল্যাকটিন, তারপর থাইরয়েড হরমোন, এগুলো টেস্ট করবো। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এগুলো টেস্ট করবো এবং আমরা দেখবো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যা। ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোনের পরিমাণ যদি কম থাকে, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ এটা হচ্ছে মানে দেখা যায় পিটুইটারিতে কোনো সমস্যা আছে, হাইপোথ্যালামিক কোনো সমস্যা আছে, হাইপোথ্যালামাসে কোনো সমস্যা আছে।
লিউটিনাইজিং হরমোনের পরিমাণ যদি বেড়ে যায়, আমরা পরে এসেছি এটা পিসিওএস থেকে চলে যায়। তারপর দেখো যে নরমাল আছে ফলিক স্টিমুলেটিং হরমোন, রিলিজিং হরমোন, বাট স্টিল এরকম হচ্ছে, তাহলে আমরা এটাকে প্রাইমারি ওভারিয়ান ফেলিয়ার বা গোনাডাল ডিজিজের দিকে নিতে পারি। তারপর থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের পরিমাণ যদি কম থাকে তাহলে আমরা বুঝবো, কম বা বেশি যদি থাকে তাহলে বুঝবো যে এটা সমস্যা করছে। থাইরয়েড হরমোন কম বেশি করলে দেখা যায় যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন যেটা, সেটাতে সমস্যা করে। তারপর আমাদের প্রোলাক্টিন, যে হাইপার প্রোলাক্টিমিয়া হলে গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা সাপ্রেস হয়, সেক্ষেত্রে হতে পারে। তো এগুলো হচ্ছে কিছু হরমোনাল ব্যাপার স্যাপার। এবার আমরা চলে যাই যেটা আমরা পড়ে এসেছি, যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক পেশেন্টের পর, তখন কি হবে। আচ্ছা, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিকটা ভালো মতো ডেভেলপ হয় নাই, তাহলে আমি তার হাইট দেখবো যে তার হাইট ঠিক আছে নাকি। ঠিক আছে, যে আচ্ছা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক কিছু ডেভেলপ করে নাই, হাইটটা কত আছে। হাইট যদি নর্মাল থাকে তাহলে একরকম, এবং যদি শর্ট স্ট্যাচারের হয় তাহলে হচ্ছে আরেক রকম। যদি শর্ট স্ট্যাচারের হয় আমরা যদি টার্নার সিনড্রোমের দিকে ঘুরায় নিয়ে যাওয়ার চেষ্টা করি, যে আমাদের এই টার্নার সিনড্রোমের জন্য হাইটটা কম থাকে। তো দেখবো শর্ট স্ট্যাচার তার কেন শর্ট স্ট্যাচার আছে, ফলিকুল স্টিমুলেটিং হরমোন রিলিজিং হরমোনটা চেক করে নেব। যদি থাকে ফলিকুল স্টিমুলেটিং হরমোন রিলিজিং হরমোনটা নর্মাল, তাহলে বুঝবো যে হাইপোথ্যালামো পিটুইটারি ডিসফাংশন, সরি, এটা যদি লো হয়, ফলিকুল স্টিমুলেটিং হরমোন রিলিজিং হরমোনটা লো হয়, তাহলে হাইপোথ্যালামো পিটুইটারি ডিসফাংশন আমরা দেখে নিব, অথবা ইন্ট্রাক্রেনিয়াল লেশন হবে হয়তো। তখন ক্রেনিয়াল সিটি স্ক্যান এবং এমআরআই করে ইন্ট্রাক্রেনিয়াল কোনো লেশন আছে কিনা, বা হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান যে অ্যাক্সিসটা আছে, মানে হাইপোথ্যালামাস পিটুইটারিতে কোনো ডিসফাংশন আছে নাকি, যে ফলিকুল স্টিমুলেটিং হরমোন বা রিলিজিং হরমোনটা ভালো মতো রিলিজ হচ্ছে না, সেটা আমি কেন কেন রিলিজ হচ্ছে না সেটা আমি চেক করে নিলাম। তারপর দেখো এই যে যদি ফলিকুল স্টিমুলেটিং হরমোন রিলিজিং হরমোনটা হাই আছে, ঠিক আছে, তাহলে যদি হাই থাকে তাহলে আমরা কি ধরে নেব যে এটা হচ্ছে প্রাইমারি গোনাডাল কোনো ফেলিয়ার হবে, মানে তার ক্যারিটাইপে কোনো সমস্যা আছে, যেমন হচ্ছে 45X0, যেটা টার্নার সিনড্রোমের ক্ষেত্রে আমরা পড়েছি, 45X0 অথবা 46XX, 46XY। তো এটা হচ্ছে যে গোনাডাল অ্যাজেনেসিস বা গোনাডাল ডিসজেনেসিস যেটা, সেটা ক্ষেত্রে হয়। 46 মানে জেনেটিক্যালি একজন হচ্ছে মেল, হ্যাঁ, তার গোনাডাল ডিসজেনেসিস থাকবে, বা ফিমেল হলেও তার গোনাডটা হচ্ছে ডেভেলপ হয়নি। তো আলটিমেটলি যে গোনোডাল ডিসজেনেসিস দিকে চলে যায়। তাহলে দেখো শর্ট স্ট্যাচার হলে আমরা হচ্ছে দেখবো যে তার ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোনের পরিমাণটা ঠিক আছে নাকি। যদি লো থাকে তাহলে আমরা বুঝবো আচ্ছা ঠিক আছে, এটা আসলেই হচ্ছে এই যে আমাদের যে অ্যাক্সিসটা হাইপোথ্যালামাস পিটুইটারি বা ক্রেনিয়াল কোনো সমস্যা, যদি ফলিকল স্টিমুলেটিং হরমোন লুটিনাইজিং হরমোনের পরিমাণ আসলেই লো থাকে, কারণ ওখান থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোন লুটিনাইজিং হরমোন রিলিজ হয়। বাট ওটা তোমার ফলিকল স্টিমুলেটিং হরমোন লুটিনাইজিং হরমোনের কোনো সমস্যা নেই, তখন আমি ক্যারিটাইপের দিকে চলে যাবো। আবার যদি নর্মাল থাকে, আমাদের যদি হাইট নর্মাল থাকে, তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোন রিলিজিং হরমোন যদি দেখো লো বা নর্মাল, তখন আমি বুঝবো যে ব্রেইন ইজ নট সিগন্যালিং ওভারিজ হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনালিজম। ঠিক আছে, তা ফলিকল স্টিমুলেটিং হরমোন রিলিজিং হরমোন ঠিকঠাক রিলিজ হচ্ছে, তাহলে আমরা কি বুঝবো যে ওভারিতে ব্রেনের সিগন্যাল যাচ্ছে না। তো সেটা হতে পারে লেট পিবার্টি, হ্যাঁ, হাইপোথ্যালামিক সাপ্রেশন, পিটিউটারি টিউমার, সেটা হচ্ছে দেখো কালম্যান সিনড্রোম, যেটা কালম্যান সিনড্রোমে হচ্ছে গোনাডোট্রপিক রিলিজিং হরমোনটা কম পরিমাণ থাকে। তো আমি হচ্ছে ক্রেনিয়াল সিটি স্ক্যান এমআরআই করে এটা এক্সক্লুড করব। আর যদি দেখো ফলিকল স্টিমুলেটিং হরমোন রিলিজিং হরমোনের পরিমাণ বেশি, তাহলে এই যেটা যেটা আমরা পড়েছি হাইপার গোনাডোট্রপিক হাইপোগোনাডিজম, এখানে হাইপোগোনাডিজম ওভারই রেসপন্স করতেছে না, সেটা কেন হতে পারে যে 46XX, মানে জেনেটিক্যালি সে মেল, জেনেটিক্যালি ফিমেল। জেনেটিক্যালি যদি মেল হয় তাহলে তো তার গোনাড একেবারেই হচ্ছে তৈরি হবে না, আর জেনেটিক্যালি সে ফিমেল হয় তাহলে দেখ হইতে পারে গোনাডাল অ্যাজেনেসিস অথবা ওভারিয়ান কোনো ফেলিয়ার আছে, মানে প্রপারলি ডেভেলপই হয়নি, বা ওভারি প্রেজেন্ট আছে কিন্তু ফলিকল রেসপন্ড করতেছে না ফলিকল স্টিমুলেটিং হরমোনের উপর, অটোইমিউন রেজিস্ট্যান্ট থাকতে পারে। তাহলে দেখো দুই ক্ষেত্রে আমি যদি ফলিকল স্টিমুলেটিং হরমোন কোনোভাবে হাই পেয়ে যাই, দুই ক্ষেত্রে কিন্তু সেম, আমরা ক্যারিওটাইপের দিকে চলে যাব। আর যদি ফলিকল স্টিমুলেটিং হরমোনের বা লুটিনাইজিং হরমোনের কোনো সমস্যা হয়, সে ফলিকল স্টিমুলেটিং হরমোন রিলিজিং হরমোনটা কোনো মানে লো থাকে, তাহলে যদি সে শর্ট স্ট্রাচার হয় তাহলে আমি ধরে নিব হাইপোথ্যালামাস পিটুইটারি কোনো ডিসফাংশন, ইন্ট্রাক্রেনিয়াল লেশন। আর যদি সে হচ্ছে দেখো তার হাইট যদি নর্মাল হয় তাহলে আমি ধরে নিব ওখানে কোনো কালম্যান সিনড্রোম আছে বা ফিজিওলজিক্যাল ডিলে আছে, যেটা আমরা পড়ে এসেছি হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনালিজম।
এখানে দেখো গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা এখানে অ্যাবসেন্ট আছে, তাই কালমান সিনড্রোমের দিকে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ইনভেস্টিগেশন, আমরা যা যা ওখান থেকে পড়েছি ওগুলাই আরো সুন্দর করে লেখা যাচ্ছে। এখানে হচ্ছে মোটামুটি নর্মাল ইনভেস্টিগেশনের কথাই বলেছে। রুটিন এক্সামিনেশন, আল্ট্রাসোনোগ্রাফি, ল্যাপারোস্কোপি, হিস্টোস্কোপি, এন্ডোস্কোপিক বায়োপসি। তারপর আমরা এই যে এখান থেকে ট্রিটমেন্টটা দেখবো যে কমপ্লিট যদি অ্যাজেনেসিস অফ দ্য ভ্যাজাইনা হয় তাহলে আমরা ভ্যাজাইনাল রিকনস্ট্রাকশন করব। যদি মুলারিয়ান অ্যাজেনেসিস হয় তাহলে আমরা দেখবো কাউন্সিলিং করব যে তার মেনস্ট্রুয়েশনটা হচ্ছে কি একেবারে উম, তার হচ্ছে মেনস্ট্রুয়েশন আর কনসেপশন কোনোদিন হবে না, বাট সে কয়টাস করতে পারবে, কয়টাস ফাংশনটা ঠিক থাকবে, তখন তার ভাইজানোপ্লাস্টি করে নিলাম ডিসপ্যারোনিয়াটাকে কারেক্ট করার জন্য।